হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। চলো টেস্ট পেপার সলভ করি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই এটা পার্ট 1, নেক্সট পার্টে কমপ্লিট হবে। সঙ্গে থাকো। চলে এলাম তোমাদের জন্য লাইফ সায়েন্সের সঠিক উত্তর নির্বাচন টেস্ট পেপার থেকে আমরা আজকে সলভ করব। ওকে, আগে আমরা 2 নম্বর 3 নম্বর আঁকার প্রশ্ন এগুলো নিয়ে আমরা সাজেশান নিয়ে আলোচনা করেছি। লাইফ সায়েন্স সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। বিভাগ ক, এক দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। মানে পুরো বাক্যটা লিখতে হবে এবং এই অপশানের নাম্বারটা লিখতে হবে। এক দাগের 1 মানে 1.1, তারপরে আছে 1.2, তারপরে আছে 1.3, এভাবে এক দাগের 15টা আছে। এই দেখো 1.15, তার মানে 15টা আছে। 1 × 15 প্রত্যেকটাই দিতে হবে, মানে 15টাই দিতে হবে এবং 15টার জন্য 1 নাম্বার করে 15 নাম্বার। যদি এখানে রাইট হয় তোমার 15 নাম্বার চলে আসবে। সবার প্রথমে বলি, অন্ধের মতো টেস্ট পেপারের আনসারগুলো যে পেছনে আছে সঠিক উত্তর নির্বাচন ফলো করো না। কেন করবে না সেটা আমি ভিডিও শেষে বলবো। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল, কারণ পরীক্ষা এগিয়ে আসছে। আমি এতদিন তোমাদের বইটা রিডিং পড়তে টাইম দিয়েছিলাম। বইটা রিডিং পড়া অবশ্যই দরকার, কারণ কবে বই কমপ্লিট করে ফেলেছো, বইয়ের আনাচে কানাচে থেকে কোয়েশ্চেন আসবে, সেই বইটা রিডিং পড়া অবশ্যই দরকার। বইটা মানে তোমাদের লাইফ সায়েন্সের সিলেবাসটা। আমি আশা করি তোমরা আমার কথা শুনেছো, পড়ে নিয়েছো, দেখবে এখন সব মনে পড়বে, ফ্রেশ মনে পড়বে। ঠিক আছে, আমরা শুরু করি। 1.1 নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এ, পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। বি, সাড়া প্রদানে ভূমিকা নেয়। সি, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। ডি, এটি এক ধরনের শক্তি। 4টে অপশন দেওয়া থাকবে, তোমার যেটা একদম সঠিক বলে মনে হবে সেইটাকে তুমি চুজ করবে। সঠিক উত্তর নির্বাচন মানে বেছে নেওয়া, মানে চুজ করা। নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয় এইটুকু তোমাকে লিখতে হবে। তার আগে তোমাকে এই কোয়েশ্চেনের নাম্বারটা দিতে হবে 1.1। শুধু 1 দিলে হবে না কিন্তু। 1.1 এক দাগের 1 নম্বরেরটা। ড্যাশ দিতে হবে, এত অবধি লিখতে হবে, বৈশিষ্ট্য নয় পর্যন্ত লিখতে হবে, ড্যাশ দিতে হবে। তারপর যে অপশানটা তোমার রাইট সঠিক বলে মনে হবে সেটা এখানে লিখবে। যেমন 1.1 নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? ড্যাশ, এ, পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 1.2 মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো ড্যাশ, এ, মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে। বি, সুষুম্নাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। সি, মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলোকে দূর করে। ডি, সুষুম্নাকাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলোকে দূর করে। 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক? বি, সুষুম্নাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। কে? মেনিনজেস। তাহলে এখানে কেমন করে লিখবে? 1.2 মানবদেহে মেনিনজেসের ভূমিকা হলো ড্যাশ, বি, সুষুম্নাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। এইভাবে লিখবে। নেক্সট চলে এলাম 1.3 নিচের বক্তব্যগুলো পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ড্যাশ, এ, ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। বি, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। সি, বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। ডি, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষার সহায়ক। খুব ভেবে চিনতে কিন্তু এগুলো দেখো, বইটা ভালো করে না পড়া থাকলে কিন্তু এগুলো আনসার করা অত সহজ ব্যাপার হবে না। এ, ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। বল, ফিমার কোনটা? ফিমার অস্থি মানবদেহের দুটি পায়ের উরুতে অবস্থিত দীর্ঘতম অস্থি। তার মানে আমাদের কোমরের জয়েন্ট থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা আছে তাকে বলা হচ্ছে ফিমার, এবং এটা আমাদের দেহে 206টি হাড় আছে। সবচেয়ে বড় মানে দৈর্ঘ্যে বড় হচ্ছে ফিমার, দীর্ঘতম বলেছে। উরু মানে কি? থাই। কোমরের সাথে যে ফিমারের জয়েন্ট তাকে বলা হচ্ছে জঙ্ঘা। এরপর আসছে টিবিয়া। টিবিয়া আর ফিবুলা একসাথে থাকে। এই হাড়টি হাঁটু থেকে
গোড়ালি পর্যন্ত লম্বা। টিবিয়া ফিবুলার মাথা আর প্যাটেলা এই নিয়ে হচ্ছে হাঁটু। প্যাটেলা হচ্ছে বাংলায় আমরা বলি মালাই চাকি, সেই হাঁটুর গোল যে হাড়টা তাকে বলা হচ্ছে প্যাটেলা। এদের ঊর্ধ্বপ্রান্ত ফিমারের সঙ্গে জানুসন্ধি গঠন করে চলনে সাহায্য করে। এই সন্ধি 180 ডিগ্রি কোণে বিচলন করতে পারে, ফলে মানুষের গমন সহজ হয়। মার্ক করা হাড়টা হলো প্যাটেলা, আর বাদবাকি ফিমার, টিবিয়া, ফিবুলা সবই দেখা যাচ্ছে। বল ও সকেট সন্ধি মনে আছে? বল ও সকেট সন্ধি হচ্ছে কি রোটেশন করতে পারবে, যেমন কাঁধের সাথে যে হাতের সন্ধিটা, জয়েন্টটা, সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি। আমরা সার্কুলারভাবে হাতটাকে নাড়াতে পারছি। এরকম কোমরের সাথে ফিমার মানে উরু, এই যে সন্ধিটা, এই যে জয়েন্টটা, সেটাও কিন্তু আমরা এক্সারসাইজ করার সময় পাটাকে সার্কুলারভাবে নাড়াতে পারি। এই বল ও সকেট সন্ধির এটাই বৈশিষ্ট্য, রোটেশন করা যায়, সার্কুলারভাবে নাড়ানো যায়। তাহলে ফিমারটা ঠিক, কিন্তু টিবিয়া কোনটা? টিবিয়া কোথায় থাকে? টিবিয়ার মাথা থাকে জানুসন্ধিতে। জানুসন্ধি মানে হাঁটু। এই হাঁটুতে টিবিয়া ফিবুলার মাথা এবং মালাই চাকি বা প্যাটেলা থাকে। এটা হাঁটুকে সার্কুলারভাবে আমরা নাড়াতে পারি? হাঁটু তো খালি পেছন দিকে ফোল্ড হয়, সামনের দিকেও ফোল্ড হয় না, তাহলে সার্কুলারভাবে বা রোটেশন হবে না। তাহলে এটা হচ্ছে কি বল ও সকেট সন্ধি নয়। এটা তাহলে কি? এটা হচ্ছে কবজা সন্ধি, হিঞ্জ জয়েন্ট। কবজা সন্ধি সেটা 180 ডিগ্রি সরাতে পারে, তার মানে 180 ডিগ্রি সরতে পারে। এই টিবিয়া জয়েন্টটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, কবজা সন্ধি, এ 180 ডিগ্রি মুভমেন্ট করতে পারে। প্যাটেলা এটা হচ্ছে হাঁটুর যে হাড়টা, সেই হাড়টাও কিন্তু রোটেশন করতে পারে না। ওই টিবিয়া ফিবুলার সাথেই প্যাটেলা একসাথে 180 ডিগ্রি মুভমেন্ট করতে পারে। তাহলে দেখো, ফিমার হচ্ছে বল ও সকেট সন্ধি, টিবিয়া ও প্যাটেলা হচ্ছে কি হিঞ্জ জয়েন্ট মানে কবজা সন্ধি। তাহলে এই অপশানটা কি ঠিক হবে? না, এই অপশানটা রং, ভুল। এই যে ফিমারের মস্তক মানে উরু যেটাকে বলে, থাই যেটাকে বলে, তার যে মাথাটা, এটা ফিমারের মস্তক। আর এটা হচ্ছে অ্যাসেটাবুলাম। এই যে অ্যাসেটাবুলাম, এটা হচ্ছে একটা গহ্বরের মতো, আর এটা হচ্ছে মস্তক। এই মাথাটা, ফিমারের মাথাটা এর ভেতরে ঢুকে যায়। বল ও সকেট, বল এটা বলের মতো, ওই জন্য বল, আর এটা সকেটের মতো, গর্তের মতো, এর ভেতরে এটা ঢুকে যায়, সেই জন্য এটাকে বলেছে সকেট। এটা হচ্ছে কি বল ও সকেট সন্ধি। এটা কোথায় আছে? ফিমার মানে কি এই আমাদের কোমরের সাথে থাই বা উরু যে জয়েন্টটা, তাকে বলা হচ্ছে বল ও সকেট সন্ধি। আর কবজা সন্ধি, কবজা মানে কি দরজায় কবজা থাকে, জানলায় কবজা থাকে, মানে কি একদিকে খুলতে পারে। এমন কি আছে যে দরজা এদিক থেকে ওদিকে পুরো খোলে না, যে কোনো দরজা বাইরের দিকে খোলে, কোনো দরজা ভেতরের দিকে খোলে, আবার জানলাও বাইরের দিকে খোলে, আবার ভেতরের দিকে খোলে, দুটোই একসাথে হয় না কিন্তু। সেই জন্য সেটাকে বলেছে কবজা। এই যে কবজা বা হিঞ্জ বা কপাট অস্থিসন্ধি। এই দরজা জানালা যেরকম একটা দিকে খুলতে পারে, ঠিক সেরকম আমাদের হাঁটু সন্ধিটাও পাটাকে একটা দিকেই ফোল্ড করতে পারে, সেটা পেছনের দিকে, পা কিন্তু সামনে ফোল্ড হয় না। কবজা সন্ধির এটাই বৈশিষ্ট্য। রেডিয়াস আলনা কোনটা? রেডিয়াস আলনা হচ্ছে মনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাকে রেডিয়াস আলনা বলে। আর টিবিয়া ফিবুলা মানে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে দুটো হাড় থাকে, এই দুটোকে বলে টিবিয়া ফিবুলা। ফিমার কোনটা? কোমরের জয়েন্ট থেকে হাঁটু পর্যন্ত যে হাড় তাকে বলে ফিমার। তো বিয়েরটা দেখো, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল ফ্লুইড। হ্যাঁ, এটা সঠিক, কারণ আমাদের হাড়গুলো যেখানে জয়েন্ট আছে, বিভিন্ন হাড় নিয়ে একটা জয়েন্ট, সেই জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল থাকে, তার ফলে কি হয়, সেই জয়েন্টটা আমরা মুভমেন্ট করতে পারি। যদি এই ফ্লুইডটা না থাকতো না, জয়েন্টটা মুভমেন্ট করতে পারতাম না, এবং জয়েন্টে হাড়গুলো একে অন্যের সাথে ঘষা লাগতো, আর কি হতো, প্রচণ্ড পেন হতো। এই সাইনোভিয়াল ফ্লুইডটা কিন্তু
ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে এবং ঘর্ষণ হতে হতে হাড়গুলো ক্ষয়ে যেত। এই যে সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল তরল, এই যে নীল রঙের, এটা সাইনোভিয়াল তরলের মধ্যে এই একটা হাড়, এই একটা হাড়। এই বৃদ্ধ বয়সে এই গাঁটে গাঁটে ব্যথা কেন জানো? জয়েন্টে ব্যথা, ওই জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইডগুলো শুকিয়ে আসে, সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল শুকিয়ে আসে। তার ফলে কি জায়গাগুলোতে হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, হাড়ে হাড়ে ঘর্ষণ হতে হতে হাড়ের ক্ষয় হয় এবং প্রচণ্ড ব্যথা হয়। 3 নম্বর সি, বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। না, কৌণিক দূরত্ব অস্থি দুটি মানে কি, বাইসেপ আমাদের হাতে থাকে, আমরা যখন হাতটা গুটিয়ে কাঁধের দিকে নিই তখন বাইসেপ কাজ করে। তাহলে বাইসেপ কী করলো? বাইসেপ তাহলে দুটো সংলগ্ন অস্থিকে কাছাকাছি আনলো। বাইসেপ পেশি, বাইসেপ কী করছে? এই যে হাতটাকে কাঁধের দিকে আনতে সাহায্য করছে। এই যে কাঁধ, এই যে হাত, কাঁধের দিকে হাতটা আনতে সাহায্য করছে বাইসেপ পেশি। কৌণিক দূরত্ব বৃদ্ধি করে না, কিন্তু দূরত্ব বৃদ্ধি করলো না, কিন্তু দূরত্ব বৃদ্ধি করলো না, সেটা কিন্তু ট্রাইসেপ করে। তাহলে বাইসেপ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এটা ঠিক না, এটা ভুল। কারণ বাইসেপস কী করে? সংলগ্ন অস্থি দুটির কাছাকাছি নিয়ে আসে, তাহলে কৌণিক দূরত্ব বৃদ্ধি করে না, বরং হ্রাস করে। ডি, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষা সহায়ক। অর্ধবৃত্তাকার নালী আমাদের কানে রয়েছে, সেই অর্ধবৃত্তাকার নালী আমাদের ব্যালেন্স রাখে, ভারসাম্য রক্ষা করে। এটা হচ্ছে অন্তঃকর্ণ, এই অন্তঃকর্ণে থাকে অর্ধবৃত্তাকার নালী। এই অর্ধবৃত্তাকার নালী কি? এই যে এই জায়গাটা অর্ধবৃত্তাকার নালী, এ আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। আর মস্তিষ্কের লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে এটা সঠিক। তাহলে আমরা কি দেখলাম? বি এবং ডি, বি এবং ডি সঠিক। তাহলে বি এবং ডি দেখি অপশনে আছে কিনা। এ অপশনে আছে 1 আর 2 ঠিক। 1 কী করে ঠিক হয়? 1 তো ঠিক হবে না, ফিমার তো বলো সকেট আর এরা বলো সকেট নয়, তাহলে এটা ঠিক হবে না। তাহলে এই অপশানটা এ রং অপশান, এটা ঠিক নয়। বি 2 অ্যান্ড 3 ঠিক। 2টা কি আছে? হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে, সাইনোভিয়াল তরল, এটা ঠিক আছে। 3এরটা বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এটা আবার ভুল। তাহলে এই বি অপশানটাও ভুল। সি অপশানে কি আছে? 1 ও 3 ঠিক। 1 আবার বলছি, ফিমার বলো সকেট সন্ধি, টিবিয়া বলো সকেট সন্ধি নয়, ওটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, কবজা সন্ধি। তাহলে এই অপশানটা ঠিক নয়। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে কি? বাইসেপ সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে, এটাও ঠিক নয়। তাহলে সি অপশানটাও ঠিক নয়। ডি 3 ও 4 ঠিক। এবার দেখো 3 কোনটা? বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। আমি এইমাত্র বললাম বাইসেপস কী করে? হাতটাকে আমাদের কাঁধের কাছে নিয়ে আসতে দেয়, তাহলে কৌণিক দূরত্ব হ্রাস পায়, তাহলে সেখানে কি করছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা রং, এটা ভুল। আর তারপরে তার সাথে আর কি দিয়েছে? 4 এটা ঠিক আছে। তাহলে একটা ভুল আছে, একটা ঠিক আছে। তাহলে এই অপশানটা কি ঠিক? না, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। এখানে হবে 2, এখানে 3টে পড়ে গেছে, এখানে 2টো, এখানে হবে 2 আর 4। কেন 2? এই দেখো, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল, এটা ঠিক। আর 4এরটা দেখো, ডিএরটা অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষা সহায়ক। তাহলে কোনটা হলো? 2 অ্যান্ড 4। তাহলে এবার তোমরা বলবে যে পরীক্ষার সময় কি করব? পরীক্ষার কোশ্চেন পেপারে তো এটা থাকবে, কোশ্চেন পেপারে ডিএটা তুলবে, এইভাবে হুবহু তুলবে, তুলে ড্যাশ দিয়ে লিখবে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে হওয়া উচিত ছিল 2 ও 4 ঠিক। কারণ তোমাকে এটা অ্যান্সার করতেই হবে, না হলে তোমার একটা নাম্বার চলে যাবে। তখন তোমাকে এইভাবেই লিখতে হবে যে এখানে প্রিন্টিং মিস্টেক ছিল, এখানে হওয়া উচিত ছিল 2 ও 4 ঠিক করে সেটা দেবে। তখন লিখবে কি? নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, তখন এটা লিখতে হবে 2 ও 4 ঠিক। বোঝা গেল? এই অপশানটা তুলবে খাতায়,
তুলে ড্যাশ দিয়ে লিখবে এটি প্রিন্টিং মিস্টেক জনিত কারণে ভুল বা ভুল ছাপা হয়েছে। এটাকে পুরো এ অবধি লিখে বলবে এটা ভুল ছাপা হয়েছে, এটা হওয়া উচিত ছিল 2 ও 4 ঠিক। তখন 2 ও 4 ঠিকটাকে লিখবে। বিকল্পটি নির্বাচন করো ড্যাশ দিয়ে 2 ও 4 ঠিক, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি তো 2 এরটা ঠিক আর 4 এরটা ঠিক। তাহলে কেন আমি এখানে 3 দেব? 3 তো ভুল, কেন আমি ভুল দেব? আমাকে তো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। ওকে, নেক্সট 1.4 যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয়, মানে ডিএনএর মধ্যে নেই, সেটি হলো এ এসপিএ। এসপিএ মানে কি? সুগার ফসফেট অ্যাডেনিন। কারণ ডিএনএ নিউক্লিওটাইডের মধ্যে আছে, নাইট্রোজেন বেস রয়েছে, সুগার রয়েছে, পেন্টোজ সুগার আর ফসফেট গ্রুপ রয়েছে, তাই এসপিএ সুগার ফসফেট অ্যাডেনিন। বিএটা কি? এসপিটি সুগার ফসফেট থায়ামিন। সিএটা কি? এসপিইউ সুগার ফসফেট ইউরাসিল। ডি সুগার ফসফেট কার্বন। এটা তো ভুল। আচ্ছা, এবার দেখো অ্যাডেনিন, অ্যাডেনিন ডিএনএ আছে, তাহলে এটা ভুল। টি থায়ামিন ডিএনএ আছে, তাহলে এটা ভুল। ইউরাসিল ডিএনএ নেই, তাহলে এটাই সঠিক উত্তর হবে, ডিএনএতে নেই। এটা আসলে কার মধ্যে আছে? আরএনএর মধ্যে আছে, তাহলে এটা হলো সঠিক উত্তর। কেমন করে লিখবে? 1.4 যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো ড্যাশ CSPU। মাঝখানে কিন্তু হাইফেন দিতে হবে, নাহলে ভুল হবে। ওকে, নেক্সট 1.5 সঠিক ক্রমটি নির্বাচন করে করো হবে এখানে, সঠিক ক্রমটি নির্বাচন করো। রেণুধর উদ্ভিদ থেকে রেণু থেকে প্রোথালাস থেকে জাইগোট। বি জাইগোট থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ, রেণুধর উদ্ভিদ থেকে প্রোথালাস। সি রেণু থেকে প্রোথালাস, প্রোথালাস থেকে জাইগোট, জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ। ডি প্রোথালাস থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ থেকে জাইগোট। আচ্ছা, এবার আমি তোমাদের বই দেখাচ্ছি, তোমরা তো এখানে পাজল হয়ে যেতে পারো। এবার তোমাদের আমি বই দেখাচ্ছি। দেখো, এটা দিয়েছে ফার্নের জীবনচক্র থেকে। রেণুধর জনু, লিঙ্গধর জনু, এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। রেণুধর উদ্ভিদ কোথায়? এই যে রেণুধর উদ্ভিদ, আমরা যে সচরাচর ফার্নগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে রেণুধর উদ্ভিদ। তার পাতার নিচে, এই যে পাতার নিচে সোরাস তৈরি হয়, রেণুস্থলী, এখানে রেণু তৈরি হয়। তা যখন ম্যাচিওর্ড হয়, পরিণত হয়, তখন এগুলো হলুদ হয়ে যায়। তোমাদের বাড়িতে যদি এরকম ফার্ন দেখো, তাহলে সেগুলো কিন্তু অনেক দিন রেখে দেবে, দিলে পাতাটা উল্টে দেখবে পাতার তলায় এরকম হয়েছে। এগুলোকে বলা হয় সোরাস, আর অনেকগুলোকে একসাথে বলা হয় সোরাই। সিঙ্গুলার নাম্বার সোরাস, এক বচনে সোরাস আর বহু বচনে সোরাই। এই সোরাসের মধ্যে স্পোর থাকে বা রেণু থাকে। এই রেণু যখন ফেটে যায় তখন চারদিকে রেণুগুলো ছড়িয়ে পড়ে মাটিতে, যে এটা রেণুস্থলী, বড় করে দেখানো হচ্ছে রেণুস্থলী। সেখান থেকে রেণুটা তৈরি হয়, রেণু মাতৃকোষ। সেই রেণু মাতৃকোষটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে রেণু তৈরি হয়, হ্যাপ্লয়েড। এই অবধি থাকলো ডিপ্লয়েড, এই যে 2N ডিপ্লয়েড। এই রেণু মাতৃকোষ থেকে যখন মিওসিস প্রক্রিয়া হচ্ছে তখন রেণু তৈরি হচ্ছে, এই রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। এইবার এই রেণু থেকে প্রোটোনিমা তৈরি হচ্ছে, সেটাও হ্যাপ্লয়েড। এইবার তার থেকে তৈরি হচ্ছে প্রোথ্যালাস, এটাও হ্যাপ্লয়েড। এটাকে বলা হয় লিঙ্গধর উদ্ভিদ। আর এটাকে কি বলা হয়েছে? রেণুধর উদ্ভিদ। এই রেণু তৈরি করে, রেণু ধারণ করে, ওই জন্য কি রেণুধর উদ্ভিদ বলে। আর এ হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ করে, লিঙ্গধর উদ্ভিদ। এই যে রেণু হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। এটা কি? এটা ডিপ্লয়েড, আর এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাই জন্য অল্টারনেশন অফ জেনারেশন, জনুক্রম আছে। এটা হচ্ছে রেণুধর জনু ডিপ্লয়েড, আর এটুকু হচ্ছে কি লিঙ্গধর জনু হ্যাপ্লয়েড। যাই হোক, এই প্রোথ্যালাস চলে এলো। প্রোথ্যালাস থেকে শুক্রাণু তৈরি হবে, প্রোথ্যালাস থেকে ডিম্বাণু তৈরি হবে, এই শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে, জাইগোট হবে। তাহলে কি করে এলো? প্রথমে হলো কি, আমাদের এখানে অপশানে কি আছে দেখো, অপশানটা বলি। অপশানটায় আছে, অপশানে প্রথমে বলছে রেণুধর উদ্ভিদ। ঠিক আছে, রেণুধর উদ্ভিদ, তার থেকে রেণু, এত ডিটেলসে দেয়নি, রেণু। তারপরে তার থেকে প্রোথ্যালাস, তার থেকে জাইগোট। কি মনে হচ্ছে, এটা সঠিক না ভুল? ঠিক আছে, আমি বাকি তিনটে পড়ছি। বিয়েরটা কি আছে? জাইগোট, জাইগোট থেকে রেণু। আরে জাইগোট এখানে আর রেণু এখানে, মাঝখানে স্টেপগুলো কি হলো?
এটা তার মানে ভুল, আর পড়লাম না, বিয়েরটা ভুল। এবার সি এরটা কি, রেণু প্রোথ্যালাস, রেণু প্রোথ্যালাস, তারপরে জাইগোট, তারপরে রেণুধর উদ্ভিদ। রেণুটা কোথা থেকে তৈরি হলো, রেণু থেকে যে প্রোথ্যালাসটা হবে সেই রেণুটা কোথা থেকে তৈরি হলো, রেণুধর উদ্ভিদ থেকে। তাহলে দুম করে রেণু থেকে প্রোথ্যালাস, এই অপশানটাও ভুল। রেণুধর উদ্ভিদ থেকে রেণু তৈরি হবে, রেণু থেকে প্রোথ্যালাস তৈরি হবে, কিন্তু দুম করে রেণু থেকে প্রোথ্যালাস, তা রেণুটা কোথা থেকে এলো, রেণুধর উদ্ভিদ থেকেই তো আসবে। তাহলে এই অপশানটা কি ঠিক না ভুল, এই সি এরটাও ভুল, তাই তো। এরপর হচ্ছে ডি এরটা আছে প্রোথ্যালাস থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ, রেণুধর জাইগোট, উল্টো পাল্টা বলেছে। প্রোথ্যালাস তা থেকে রেণু ব্যাকে চলে গেছে, তারপরে রেণু থেকে রেণুধর উদ্ভিদ, সেও ব্যাকে চলে এসছে, সেখান থেকে জাইগোট, সেও ব্যাকে, মানে এইভাবে সার্কুল হবে, এইভাবে চক্রাকারে অল্টারনেশন অফ জেনারেশন জনুক্রমটা হবে। সেখানে উল্টো রাস্তা বলছে কি, এইটা থেকে এটা তৈরি হচ্ছে, এটা থেকে এটা তৈরি হচ্ছে, এটা থেকে এটা তৈরি হচ্ছে। তাহলে কি হলো, দেখো জনুক্রমটা এইভাবে ঘুরছে, জনুক্রমটা এইভাবে ঘুরছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এইভাবে ঘুরছে। তাহলে নাম্বার ডি প্রোথ্যালাস, এই যে প্রোথ্যালাস, সেখান থেকে রেণু, রেণু, তাহলে কি এটাকে আবার উল্টো দিকে যাবে। আচ্ছা, রেণু থেকে রেণুধর উদ্ভিদ আবার উল্টো দিকে আসছে, আবার যে রেণুধর উদ্ভিদ থেকে জাইগোট আবার উল্টো দিকে আসছে, অ্যারো রয়েছে এই দিকে আর আমি চলে যাচ্ছি ওই দিকে। এটা কি ঠিক না ভুল, তোমরাই বলো। ভুল, তাই তো। তাহলে কোনটা সঠিক হলো, এ। এ কি বলা হচ্ছে, দেখো এ কি বলেছে, রেণুধর উদ্ভিদ, রেণু, প্রোথ্যালাস, জাইগোট, রেণুধর উদ্ভিদ, রেণু, প্রোথ্যালাস, জাইগোট। তাহলে এইভাবে আসছে। আমরা স্বাভাবিকভাবে কি জানি, আমরা স্বাভাবিকভাবে কি জানি যে রেণুটা কোথা থেকে আসবে, রেণুধর উদ্ভিদ থেকে আসবে। তাই অপশান এতে আছে কি, রেণুধর উদ্ভিদ, তারপর সেখান থেকে আছে রেণু, তারপর সেখান থেকে আছে প্রোথ্যালাস, তারপর সেখান থেকে আছে জাইগোট। তাহলে এই অপশানটা ঠিক, রেণুধর উদ্ভিদ থেকে রেণু, থেকে প্রোথ্যালাস, থেকে জাইগোট। রেণু হচ্ছে হ্যাপ্লয়েড, প্রোথ্যালাস হ্যাপ্লয়েড, রেণুধর উদ্ভিদ ডিপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড। এখানে অল্টারনেশন অফ জেনারেশন জনুক্রম হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবি হুবহু আঁকতে হবে না, এই অপশানগুলো দিলেই হবে। যেমন এই যে পরিণত রেণুধর উদ্ভিদ, স্পোরোফিল, রেণুস্থলী, এইভাবে এই ছবিগুলো আঁকতে হবে না কিন্তু, হ্যাঁ, ছবিগুলো আঁকতে হবে না। এই শব্দ ছক, এটাকে বলে শব্দ, মানে এই শব্দগুলো দিতে হবে, এই ওয়ার্ডগুলো দিতে হবে, আর এইভাবে দেখাতে হবে। এখানে তো কালার দেওয়া যাবে না পরীক্ষার খাতায়, এইভাবে একটা অবলিক দাগ দিয়ে দেখো, এইখানটা হচ্ছে মিওসিস, আর এখানে হচ্ছে কি মাইটোসিস। কারণ মাইটোসিস 2n সংখ্যক ক্রোমোজোম, আর মিওসিস হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এই যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম, লিঙ্গধর যৌনু আর রেণুধর যৌনু, যেহেতু রেণু তৈরি করে ওই জন্য রেণুধর যৌনু। আর লিঙ্গ তৈরি হয় এই যে প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে শুক্রাণু মেল, আর এটা ফিমেল ডিম্বাণু, দুটো আবার মিলেছে, মিলে গিয়ে জাইগোট তৈরি করেছে। মিলেছে মানে নিষেক হয়েছে, বোঝা গেল। ফার্নের যৌনক্রম ভীষণ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, খুব ভালো করে করবে। এই ছবিগুলো দরকার নেই, এই শব্দগুলো যেন থাকে সবগুলো। রেণু মাতৃকোষ পর্যন্ত ডিপ্লয়েড, কেন, রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড সংখ্যক, কিন্তু যেই রেণু মাতৃকোষের মিওসিস হয়ে গেল তখনই হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়ে গেল। এইবার হ্যাপ্লয়েড রেণু দিয়ে প্রোথ্যালাস তৈরি হলো, প্রোথ্যালাস থেকে মেল শুক্রাণু আর প্রোথ্যালাস থেকে ফিমেল, দু রকমই তৈরি হয়। দুটো তৈরি হলো, শুক্রাণু আর ডিম্বাণু নিষেকে মিলন হলো, নিষেকের ফলে জাইগোট তৈরি হলো। যেই জাইগোট তৈরি হলো তখন এও n সংখ্যক ছিল, এও n সংখ্যক ছিল, দুটো একসাথে মিলল সেহেতু এ 2n সংখ্যক হয়ে গেল। যেই 2n সংখ্যক হয়ে গেল সে তখন রেণুধর যৌনুর মধ্যে পড়ে গেল জাইগোটটা, আর বাদবাকি এগুলো ছিল লিঙ্গধর যৌনু। এটা যেহেতু n সংখ্যক ক্রোমোজোম, 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 সব n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যারা, সব একটা ব্যারিকেডের মধ্যে, এবং সেটা হচ্ছে লিঙ্গধর যৌনু। খুব ভালো করে পড়বে, লিঙ্গধর যৌনু, রেণুধর যৌনু, দুটো যৌনুই দেখা যায় ফার্নের জীবনচক্রে, সেই জন্য ফার্নের এই যৌনক্রম আছে। ওকে, তাহলে আমরা এ অপশন পেলাম,
রেণুধর উদ্ভিদ, রেণু, প্রোথ্যালাস, জাইগোট। রাইট অপশন। তোমাদের জন্য লাইফ সায়েন্সের বা জীবনবিজ্ঞানের ভিডিও রোজ আসছে, যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমরা এই চ্যানেলে চোখ রাখবে। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। চ্যানেল হেল্প স্টাডি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ভিডিও শেষে কিছু বলবো বলেছিলাম, সেটা নেক্সট পার্টে বলবো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।